আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। গণহত্যার মামলায় ফাঁসির রায়ের পর এবার দুর্নীতির দায়ে ২১ বছরের কারাদণ্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় বৃহস্পতিবার তাঁকে এই দণ্ড দেন আদালত। এছাড়া তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন বিচারক। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি ভবিষ্যতে বন্ধ হবে প্রত্যাশা দুদকের আইনজীবীদের। আরও জানাচ্ছেন খান আলামিন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে সরকারি জমি নেওয়ার অভিযোগে দুদকের ৩ মামলায় আসামি ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৪৭ জন। তবে ব্যক্তি হিসেবে সে সংখ্যা ২৩। বৃহস্পতিবার এসব মামলার রায় দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। ৭ বছর করে ২১ বছরের সাজা হয়েছে এবং ১ লাখ টাকা করে জরিমানা করে ৩ লাখ টাকা জরিমানা হয়েছে এবং অনাদায়ে ৬ মাস কারাদণ্ড, সেটা ১৮ মাস হয়েছে। এই রায় পড়ার সময় বিচারক পর্যবেক্ষণে বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। এই প্রতারণার মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন টানা ৪ বারের প্রধানমন্ত্রী। তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে পলিটি নিয়েছেন, এটা খুবই অন্যায়। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেয়া হয়। সাজা যাবজ্জীবন আশা করেছিলাম, আদালত সন্তুষ্টে যা দিয়েছে এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। পরে অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদের সাজা ঘোষণা করেন বিচারক। অবশ্য বেকসুর খালাস পান গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। এমন দুর্নীতি ঠেকাতে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের জন্য সুপারিশ করেন বিচারক। খান আলামিন, আরটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় দুর্নীতিবাজদের জন্য সতর্ক বার্তা হয়ে থাকবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ৬০ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় ৩ মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে রায় দেন আদালত। অভ্যুত্থানের পর এই প্রথম দুদকের করা কোনো মামলায় রায় হলো। টিউলিপ সিদ্দিকী বিদেশি এমপি, বিদেশি নাগরিকও হতে পারে। আমরা এখনও জানি না আজকে যাদের রায় হয়েছে তাদের কে কোন দেশের নাগরিক। বাংলাদেশের অবশ্যই, এর বাইরেও তাদের নাগরিকত্ব থাকতে পারে বলে অনুমিত। এটা আমার মনে হয় সবাই এটাকে একটা সতর্ক সংকেত হিসেবে নেবেন। ভবিষ্যতে যারা দুর্নীতির কোনো ধরনের কার্যক্রমে জড়িত হন, চিন্তা করবেন আগে। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে সাজার পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, যেই অভিযোগের অংশে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তাতে আপত্তি আছে প্রসিকিউশনের। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাজ সহ ৬ জন হত্যা মামলায় সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে তিনি এমন কথা জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সাক্ষ্য শেষে ৩০ নভেম্বর প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ গত ১৭ নভেম্বর ৩টি ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ২১তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জরুরি সংবাদ সম্মেলনে আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, প্রতিটি কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ২৪-এর বিজয়কে অনেকেই কুক্ষিগত করার চেষ্টা করছে, যা প্রতিহত করতে হবে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করতে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন। নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ঘোষিত কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়। সেই কর্মসূচি শুরু হবে আগামী ৭ই ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত। এই ৬ দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। এর আগে ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে তার আত্মত্যাগের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। এই ডাক্তার মিলন, যার স্মরণে আজকে সভা করছি, তারা আমাদেরকে ওয়ার্ড থেকে নিয়ে স্টুডেন্ট ক্যাবিনে নিয়ে গেলেন। জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত সভায় রিজভী বলেন, ব্যাংকে শেখ হাসিনার ভল্টে পাওয়া স্বর্ণ তার দলের কোনো নেতার কিনা সেটাও হয়তো বের হবে। ব্যাংকের ভোল্ট থেকে ২টি ভোল্ট থেকে ৮৩২ ভরি সোনা বেরোচ্ছে কিভাবে? এই স্বর্ণ ভরিগুলা শেখ হাসিনার না তার দলের কারো, এইটা নিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে। হয়তো ২-১ দিনের মধ্যে সেটা প্রকাশ পাবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে নির্বাচনের বিকল্প নেই। ২৪-এর ছাত্র গণঅভ্যুত্থান আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে। সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। শামীম চৌধুরী, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। খুদে বার্তায় ডাক্তার জাহিদের পক্ষ থেকে বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডে যুক্ত দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিসিইউতে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন ডাক্তার জাহিদ। এর আগে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী জানিয়েছিলেন, খালেদা জিয়ার বুকে ইনফেকশন দেখা দিয়েছে এবং তার হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে। গত রোববার সন্ধ্যা 7:30টার দিকে ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে ভর্তি করা হয় তাঁকে। বর্তমান সরকারের 2 ছাত্র উপদেষ্টার পাশাপাশি অন্য উপদেষ্টাদেরও দেখা যেতে পারে ভোটের মাঠের লড়াইয়ে, এমন ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে কোন দল বা নির্বাচনী আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটি এখনও পরিষ্কার করেননি তিনি। সচিবালয়ে অনলাইনে উপজেলা ভিত্তিক পাবলিক লাইব্রেরি উদ্বোধন শেষে এই ইঙ্গিত দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, সরকারের থেকে যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক তাদের নির্বাচনী কার্যক্রমে প্রবেশের আগেই পদত্যাগ করবে। এর আগে 11টি জেলার 44টি উপজেলায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেন উপদেষ্টা। প্রতিটি লাইব্রেরির নির্মাণ ব্যয় 53 লাখ টাকা, মোট ব্যয় 23 কোটি টাকা। আমরা 2 জন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে 3 স্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ এই 3 ভাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে।
প্রথম দিন থেকে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তিনি জানান, সুষ্ঠু সুন্দর ভোট অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশন। এর ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না। ইসি সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাঠে থাকবে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। উৎসবমুখর পরিবেশের নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাইকে করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেছে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম সচিব মমিনুল আমিনের আইনজীবী ব্যারিস্টার শাহিদুল আজম। সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকে সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এমন বিধান এনে গত 3 নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.6। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। আবহাওয়া অফিস জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ঢাকা থেকে 28 কিলোমিটার দূরে নরসিংদীর ঘোড়াশাল। এর গভীরতা ছিল 10 কিলোমিটার। এর আগে শুক্রবার ঢাকা সহ সারা দেশে মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ওই ঘটনায় 10 জন নিহত সহ 6 শতাধিক মানুষ আহত হন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা বাদ দিয়ে বিল্ডিং নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে নিয়মিত বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনুমোদন দিয়েছিল ইউনিয়ন পরিষদ। এই ধরনের অনুমোদন ইউনিয়ন পরিষদ যেন আর দিতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 25, মানব পাচার অভিবাসী চোরাচালান 2025 অধ্যাদেশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025, জাতীয় মানবাধিকার সংশোধনী অধ্যাদেশ সহ মোট 4টি বিষয়ে চূড়ান্ত আইন অনুমোদন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। যে মাইলস্টোন স্কুলের অ্যাপ্রুভালটা ছিল হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের অ্যাপ্রুভাল। তো রাজুকের যে বিশাল এখন এরিয়া, নারায়ণগঞ্জ থেকে এই সেন্ট্রাল ঢাকা থেকে আপনি সাভার পর্যন্ত, এদিক দিয়ে কেরানীগঞ্জ পর্যন্ত, এই রাজুকের পুরো এরিয়ায় যাতে কোনো ইউনিয়ন পরিষদ কোনো ধরনের অ্যাপ্রুভাল, বিল্ডিং অ্যাপ্রুভাল না দিতে পারে সে বিষয়েও আজকে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারি পরিষদ সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। অপরিকল্পিত নগরায়ন বছরান্তে অগ্নিকাণ্ডের শঙ্কা বাড়াচ্ছে। মানুষ ও নগর বাঁচাতে সবকিছু হ্রাস টেনে ধরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিক সময়ের তুলনায় শীতে আগুনের ঘটনা বাড়লেও দায়সারা তদন্ত না করে প্রকৃত কারণ উদ্ঘাটনের তাগিদ তাদের। নাশকতার প্রশ্নটিও এড়িয়ে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খান আলামিনের আরও একটি রিপোর্ট। কড়াইল বস্তিতে আগুন লাগা প্রতি বছরের নিয়মিত ঘটনা। কোনো বছর দুবারও লেগেছে। পুড়ে ছাই হয়েছে নিম্নবিত্তের স্বপ্ন, মাথা গোজার ঠাঁই, ঘটেছে প্রাণহানিও। শীতের মৌসুম শুরু হয়েছে, এরই মধ্যে ঘটে গেছে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ড। ঢাকার বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেড যার মধ্যে অন্যতম। বছরান্তে সংখ্যাটা বেড়েই চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি থামবে না যদি না বন্ধ করা হয় অপরিকল্পিত নগরায়ন। ঘিঞ্জি অবস্থায় বাড়ি, অনেক বড় বড় ভবন হয়ে গেছে, ফায়ার ফাইটার ঢোকার কোনো ব্যবস্থা নাই, জরুরি অবস্থায় পানি পাওয়ার কোনো ব্যবস্থা নাই, জলাশয় নাই, কিন্তু হাজার হাজার ভবন, মানে নিরাপত্তা যেটা থাকার কথা, জননিরাপত্তা, তার কিছুই নাই। উন্নত বিশ্বে বা অন্যান্য জায়গায় যেটা থাকে যে আপনার যে কোনো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার হাইড্রেন্ট লাইন আছে, যাই সেখান থেকে হাইড্রেন্টের সাথে কানেক্ট করে ফায়ার ফাইট করতে পারে। আমাদের কিন্তু সব জায়গায় পানির উৎস খুঁজতে হয়। অনেক বিল্ডিংয়ে পানির আপনার কানেকশান আছে, অনেক জায়গায় নাই, ফায়ার হাইড্রেন্ট নাই। ফলে এটা আমাদের মানে
সামগ্রিকভাবে একটা বড় দুর্বলতা আর কি। স্বাভাবিক সময়ের তুলনায় শীত মৌসুমে বাতাসে আর্দ্রতা কম থাকা এবং সবকিছু বদ্ধ অবস্থায় থাকার ফলে অগ্নিকাণ্ড বেশি ঘটে। কেবল বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস লিকেজের গল্প না বলে প্রকৃত কারণ উদ্ঘাটনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কড়াইল বস্তির মতো জায়গায়, এত ঘনবসতিপূর্ণ জায়গায় এত মানুষ এখানে থাকে, এই জায়গাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এখানে প্রচুর ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, এখানে প্রচুর গ্যাসিয়াস কম্পোনেন্ট আছে, সিলিন্ডার ব্যবহার করে। বাসাগুলো এমনভাবে কানেক্টেড, আপনার একটা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দেখা যাচ্ছে যে এটা দ্রুত ছড়ায় পড়ছে। ফায়ার সার্ভিস আস্তে আস্তে এত বড় আকার ধারণ করলে তখন দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের আর কিছু করার থাকে না। এত ভয়াবহ অগ্নিকাণ্ড শুধুমাত্র শর্ট সার্কিট থেকে হয়, তারপর আমাদের ফায়ার সার্ভিস আসতে দেরি করে, গল্পগুলো একই রকম, কিন্তু ডেভাস্টেশন তো অনেক বেশি, ধ্বংসযজ্ঞ অনেক বেশি। কেন আমরা অগ্নিকাণ্ডগুলো দ্রুততার সাথে নিভাতে পারি না এবং কেন অগ্নিকাণ্ডগুলো এত বড় হয়ে যাচ্ছে, তার পেছনে কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা, সব কিছু মিলিয়ে মনে হয় অগ্নিকাণ্ডগুলোকে দেখা উচিত। নগর পরিকল্পনা ও নিরাপত্তায় জড়িত সংস্থাগুলোকে দায়বদ্ধতার আওতায় আনার জোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। খান আলামিন, RTV, ঢাকা। রাজধানীর মগবাজারের দিল্লি রোডের 9তলা ভবনের 8 তলার একটি কক্ষে এবং তেজগাঁওয়ের রেললাইনের পাশে ঝুপড়ি ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, রাত 9টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর 2টি করে 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান বাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোর এয়ারফোর্স একাডেমিতে অনুষ্ঠিত বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাহিনীর প্রধান বলেন, গত 1.5 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরু দায়িত্ব পালন করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুত বিমান বাহিনী। তার আগে 8 জন মহিলা অফিসার ক্যাডেট সহ মোট 40 জন অফিসারকে ক্যাডেট কমিশন করা হয়। অনুষ্ঠানে মনোগো ফ্লাই পাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারাট্রুপারদের হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং করা হয়েছে। 1.5 বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আপনাদের আশ্বস্ত করছি, জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের সামনে 2টি, শিল্পকলা একাডেমির সামনে 1টি সহ বিজয়নগর এলাকায় একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত 8:30টার দিকে এসব ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। দুদকের সামনে মোটরসাইকেলে এসে 2 ব্যক্তি পরপর 2টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত গতিতে এলাকা ত্যাগ করে। নিরাপত্তা জোরদার করে হলেও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে 567 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট 377 জনের মৃত্যু হয়েছে এবং 92,784 জন আক্রান্ত হয়েছেন। নভেম্বরে মৃত্যুর সংখ্যায় বেড়ে দাঁড়িয়েছে 99 জনে, তা অক্টোবরে এই সংখ্যা ছিল 80। হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে অন্তত 75 জনে। নিখোঁজ রয়েছে কমপ্লেক্সের আরও 250 বাসিন্দা। এছাড়া গুরুতর অবস্থায় আছে আরও 76 জন। আগুনের মাত্রা সবচেয়ে ভয়াবহ ক্যাটাগরি 5 পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে আগুন সম্পূর্ণভাবে না নিভলেও নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই কমপ্লেক্সে মোট 8টি ভবন রয়েছে। ভবনগুলোতে অ্যাপার্টমেন্ট প্রায় 2000। এসব অ্যাপার্টমেন্টে 4600-র বেশি বাসিন্দা বাস করেন। এই অগ্নিকাণ্ডে প্রথমে 3টি আবাসিক ভবনের বাঁশের মাচায় আগুন ধরে যায়। পরে তা কমপ্লেক্সের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
এই আগুনের মাত্রা সবচেয়ে ভয়াবহ লেভেল 5 ছুঁয়েছে। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর প্রায় 800 সদস্য। আমি এটি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার মনে হয় না হংকংয়ের এমন আগুনের অভিজ্ঞতা আছে। একের পর এক সব আগুনে পুড়ে গেছে। এটা সত্যিই মর্মান্তিক। আমি আশা করি সরকার স্পষ্ট ব্যাখ্যা দেবে এবং যথাযথ ব্যবস্থা নেবে, কারণ এটি কেবল একটি বা দুটি ইউনিটের কথা নয়, এতে প্রায় পুরো একটি আবাসিক এলাকা জড়িত। এদিকে আগুন নেভাতে গিয়ে 37 বছর বয়সী হো হুয়াং হো নামে এক ফায়ার ফাইটারও নিহত হয়েছে। তাকে সাহসী বীর হিসাবে উল্লেখ করেছে অগ্নি নির্বাপক বিভাগ। পুলিশ জানিয়েছে দায়িত্বে অবহেলার অভিযোগে এখন পর্যন্ত নির্মাণ প্রতিষ্ঠানে 3 জনকে আটক করা হয়েছে। এছাড়া কমপ্লেক্সের নিরাপত্তা জাল, ক্যানভাস ও প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি বলেও জানিয়েছে পুলিশ। আব্দুল মালেক, RTV। আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে 15 ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বুধবার ওই মরদেহ বিনিময় হয়। তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস এখনও অন্তত 2 ইসরায়েলের মরদেহ ফেরত দেয়নি বলে অভিযোগ করেছে ইসরায়েল। 2 জিম্মির একজন ইসরায়েলি ও অন্যজন থাই নাগরিক। তবে হামাস বলছে হামাস ওই 2 জিম্মির মরদেহ হস্তান্তরের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। ফিলিস্তিনে ভূখণ্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে মরদেহগুলো উদ্ধারের সময় লাগছে। এদিকে তুরস্ক ও কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা কায়রোতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করছে। দ্বিতীয় ধাপে গাজায় সশস্ত্র আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং গাজা শাসন ও পুনর্গঠন তদারকির জন্য আলোচনা হয়েছে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।